আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে যুক্ত হয়েছি পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এবং প্রতিদিনকার মতো আমি যেভাবে লাইভে আসি আজকে ঠিক রেকর্ডেড ভার্সনে এসেছি। এটা আপলোড করা হবে, আপনারা যখন শুনছেন তখন হয়তো আপলোড দেওয়া হয়েছে। আর রাজনীতি এখন খুবই চড়াই-উতরাই, রাজনীতির বাজারে এখন খুব লোমহর্ষক খবর শোনা যাচ্ছে। নানান দিক, নানান প্যারামিটারে মানুষ এখন উত্তেজিত। এর মধ্যে একটি খবর চাউর হয়েছে, সেই বিষয়ে আমি আসবো। তার আগে আমার আজকের হট সিটে বসেছেন, পরিচয় করে দিচ্ছি। উনি পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য এলিজা রহমান, নারী নেত্রী। এলিজা রহমান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটি বিষয় আপনার সঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় গত রাত থেকে আমরা বিভিন্ন ভুয়া নিউজে শুনতে পাচ্ছিলাম যে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার। তো পরবর্তীতে এটা আমরা জাস্ট এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর সাহেবের মাধ্যমে, অন্য একটা মাধ্যমে, পিনাকি আহ, পিনাকি প্যারিসে থাকেন, উনি একজন সাংবাদিক, ওনার স্টেটমেন্ট দেখে বুঝলাম যে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু সাহেব এটাকে এনশিওর করেছে যে না, ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়নি। আসলে ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনী প্রধান সম্পর্কে কী কথা বলেছেন, আপনি একটু বলবেন? আহ, আগে বলেছি যে আসলে যে কোনো জিনিস আপনাকে বুঝতে হবে যে বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলি, যে কোনো জিনিস মানে একটা অনেক কথা মনে চাইলে অনেক কথা বলা যাবে না, এবং অনেক কিছু বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আহ, অনেক কৌশল অবলম্বন করা দরকার, অনেক একটু রাগঢাক অবলম্বন করা দরকার। এবং মানে মনে যেটা চাইলাম বা বুঝলাম সেটা আসলে জনগণ কি চায়, আসলে কোন কথাটা মানে কোন পরিস্থিতি কীভাবে বলা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করে কথা বলতে হবে। তার আগে আমি আমাকে আজকে পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান ভাইকে সমসাময়িক সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবং আসলে আপনারা কিছুক্ষণ আগেও দেখলাম যে বিভিন্ন অন্যান্য অনেক বিষয় নিয়ে আপনারা কিছুক্ষণ আগেও আলোচনা করেছেন, কিন্তু এখন আসলে রাজনৈতিক আম, মানে পরিস্থিতি এতটাই একটা থমথমে অবস্থা বিরাজ করছে, এবং মানে একটা কাটা ছোড়াছুড়ি, এবং কারোর সাথেই কারো তেমন একটা মানে রাজনৈতিক দলগুলির মধ্যে অনেক সমন্বয়হীনতার অভাব, এবং তাদের মধ্যে একটা বিশ্বাসের একটা ঘাটতি দেখা যাচ্ছে। সমন্বয়ের অভাব, হ্যাঁ। হ্যাঁ, সমন্বয়হীনতার অভাব। হীনতার অভাব না, সমন্বয়ের অভাব। সমন্বয়হীনতারই অভাব কথাটা। এবং আপনার একটা বিশ্বাসেরও তাদের মধ্যে ঘাটতি দেখা গেছে। আহ, এবং আপনার সেই জিনিসটার মানে মানে দেখা গেছে যে আসলে যে যা বলতে পারে না তার যদি সেভাবে, এবং আমি নিজেও ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের সেই যে মানে স্টেটমেন্ট আমি পুরোপুরি দেখেছি, এবং আমি বিস্তারিত এই ব্যাপারে বলার মানে বলবো না, আসলে অন্য কথা একবার বলে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। যে যেমন আমার কথা হয়তো বা লাইভে যদি এবি পার্টির সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই, একজন বিচক্ষণ, এখন বর্তমানে বিচক্ষণ মানে নেতা, এবং উনি নেতা হিসেবে মানে ওনার দল যতটাই পরিচিতি পাক না কেন, বা ওনারা রাজনৈতিক দল হিসেবে তাদের মানে রাজনৈতিক অঙ্গনে যতটুকু পরিচিতি থাক না কেন, উনি একজন ভালো উনি কে? মঞ্জুর ভাই? মঞ্জু ভাইয়ের কথা বলছেন, মুজিবুর রহমান মঞ্জু। উনি বেশ দূরদর্শী এবং সবসময় যুক্তিবাদী কথা বলে, এবং অনেক ভেবেচিন্তে, এবং অনেক তার মধ্যে একটা পরিমিতি বোধ সবসময় থাকে। এবং ওনার সাথে আমার মোটামুটি ব্যক্তিগতভাবে পরিচয় আছে, এবং আমাকে দেখলেই সবসময় বলে কি অ্যাডভোকেট কেমন আছেন। তো যাই হোক, মানে এবং দেখা যায় যে শুধু আমার না, শুধু উনি অনেকের ব্যাপারে খোঁজখবরও রাখেন, এবং কাকে কিভাবে মানে কথা বলতে হবে, কার সাথে কেমনে মানে কোন স্টাইলে কথা বলতে হবে। এবং মানে একটা কথা আছে যে যদিও এটা রাজনৈতিক অঙ্গনের কথাটা বলা ঠিক কিনা, তারপরেও বলছি যে যেমন একটা প্রবাদ আছে যে যে দেবতাকে যে ফুল দিয়ে তুষ্ট করা যায়, এটা আসলে কিন্তু আমরা কিন্তু অনেক সময় ধরি যে দেবতা, তাহলে আমরা কেন মুসলিম প্রধান দেশ হয়ে আমরা এই কথাটা, আসলে একটা একটা প্রবাদ বাক্য। তো সেরকমই তার মধ্যে সেই পরিমিতি বোধটা রয়েছে, এবং তার মধ্যে অনেক বিচক্ষণতারও
বিচক্ষণতা তার মধ্যে সবসময় দেখা যায়, এবং সে সব অনেকের সাথেই তার মোটামুটি একটা ভালো সম্পর্ক দেখেছি। এবং তাদের যখন কোনো ইফতার পার্টি বা তারা যখন কোনো রাজনৈতিক প্রোগ্রামে উনি যান, উনি কথা বলেন। এবং তার যে শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ ভাই, ওনার সাথেও পরিচয় আছে, আইয়ালও আছে, কিন্তু উনি উনিও আমাদের বরিশালের একজন কৃতি সন্তান। আমি কিছুদিন আগে জানলাম ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ কি মহাসচিব? আহ, শীর্ষ নেতা এখন, যাক ওটা তারা বলতে পারবেন তাদের দলে বর্তমানে এখন কী অবস্থানে আছেন। তো এখন আসলে ব্যারিস্টার ফুয়াদ ভাই বরিশাল বা যে দক্ষিণ অঞ্চলের লোক বা যে অঞ্চলের লোক হলেই যে তারা সবসময় সব এলাকার লোকই যে সবসময় একই স্টাইলে থাকবে তা না। কিন্তু মানে যেহেতু একটা বড় একটা দক্ষিণ অঞ্চল বা বরিশাল বিভাগ যেটা, সেটা অত্যন্ত মানে অনেক কিছু জেলার থেকে শিক্ষা দীক্ষা বা অনেকভাবে এগিয়ে রয়েছেন। এবং উনি নিজেও ব্যারিস্টার একজন, অতএব তার শিক্ষা দীক্ষা বা তার জ্ঞান গরিমা সম্বন্ধে আসলে অনেক কিছু বলারই অবকাশ থাকে না। এবং তার মধ্যেও যথেষ্ট সবসময় মানে অনেক জ্ঞানের অভাব, মানে অভাব কখনো দেখা যায়নি। এবং উনি সবসময় অনেক সুন্দরভাবে গুছিয়ে কিছু বলেন। কথা বলেন, যদিও তার কথার মধ্যে একটু মানে একটু ইসলামিক মনোভাবটা। এবং উনি সবসময় একটা কথাটা, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, উনি নিজেকে অনেক সময় এমন করে ইসলামিকভাবে মানে কথা আনেন বা ইসলামিক নিজেকে ধ্যান ধারণাও না উনি নিজেকে জাহির করতে চান, তখন আমার মনে হয় যে সেখানে ইসলামিক মাইন্ডেড যারা লোক বা যারা ইসলামিক দল করে তারাও মনে হয় অনেক সময় যে মানে মানে অবাক হন যে উনি মানে নিজেকে এমনভাবে জাহির করতে চান যে উনি ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানেন এবং নিজেকেও একজন মানে ইসলামিক স্কলার সেই হিসেবে কথা বলতে চায়। কিন্তু তবে যদি সত্যিকার অর্থে উনি নিজেকে একজন স্কলার, ইসলামিক স্কলার দাবি করে একজন ব্যারিস্টারের পাশাপাশি, তো সেক্ষেত্রে তার কথা আসলে কালকে সত্যিকার অর্থে তার কথা এতটাই শিষ্টাচার বহির্ভূত, এতটাই পদ্ধতিপূর্ণ ছিল যে আমি একবারে প্রথম তার কথা শুনতে পারিনি, আমি কথাগুলি মানে প্রথম শুনে আবার কিছুক্ষণ পরে শুনেছি। এবং কেমন যে আমার নিজের মধ্যেই একটা কী বলবো, আমার নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি। এবং আমি পাশাপাশি মন্তব্যগুলি পড়ছিলাম এবং আমি ধারণা করতে পারিনি যে আহ, আহ, এখনকার এরকম রাজনৈতিক পরিস্থিতিতে, যেখানে রাজনীতির মধ্যে একটা আহ, কি বলবো টালমাটাল একটা টালমাটাল। অবস্থা, বা এখন মানে কেমন জানি অস্থিরতা। অস্থিরতা, বা অস্থিরতা আগেও ছিল কিন্তু এখন অস্থিরতাটা এমন পর্যায়ে গেছে যে ছাত্ররা কথা বলছে বা যারা এখনও তাদের কোনো রাজনৈতিক ভিত্তি এখনও নেই, তারা এমন এমন মন্তব্য করছে বা মানে হয়তো বা বিএনপি একটা বড় একটা রাজনৈতিক দল এবং তারা তাদের বা সব নেতারাই অত্যন্ত ভালো জানেন বোঝেন, কিন্তু তারাও অনেক সময় একটা মন্তব্য আসলে পরে তারাও মানে আর একটা উল্টা মন্তব্য করে দিচ্ছেন। এবং ছাত্রদেরও বোঝা উচিত, যেহেতু তারা এখনও নিজেদের নবগঠিত নিজেদের দল গঠন করছে বা তারা এখনও রাজনীতিতে হাঁটি পা পা করে রাজনীতিতে এসেছে, তো আমার মনে হয় যে সিনিয়র যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে তাদের হিসাব করে কথা বলা উচিত। আসলে হিসাবটা আসবে কীভাবে, যেখানে একজন আম, ভালো একটা মোটামুটি একটি পরিচিত একটা রাজনৈতিক দল, তার শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ, এবং উনি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তো সেখানে ওই যে আগেই বলেছিলাম যে রাজনীতিটা কোনো খেলা নয় এবং রাজনীতিটা কোনো মানে মজার বিষয় না। এবং একটা পরিবারে সবাই রাজনীতিতে আসে না, একটা সমাজের সবাই রাজনীতি করে না। রাজনীতিটা মানে সম্পূর্ণ একটা নিজেদের অনেক ধরনের কৌশল, অনেক ধরনের জ্ঞান, অনেক ধরনের মানে বিচার বিশ্লেষণধর্মী মনোভাব থাকা উচিত। সেখানে কেউ যদি হঠকারীমূলক কথা বলে ফেললাম এবং কথাটা কাকে উদ্দেশ্য করে বলেছে সেটাও বোঝা উচিত, যে দেশের যে কোনো শীর্ষ মানে পর্যায়ের মানুষ, সেনাপ্রধান, এতদিন আমরা দেখে এসেছি যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আমরা মানে সাধারণত কেউ বড় পর্যায়ে গেলে তার ডাকনামটা আমরা কথা বলি না, ডাকনামটা থাকে সাধারণত ঘরের মানুষের জন্য। এবং একটা মানুষের যখন মানে পরিণত বয়সে চলে গেলে তার ঘরের মানুষও অনেক সময় তার ডাকনামে কিন্তু ডাকে না, কারণ ডাকনামে ডাকে সাধারণত ভাই বোনেরা বা তার যারা চাচা মামারা। তো ঘরের মানুষ বলতে তার ওয়াইফও তো তাকে নাম ধরে ডাকবে না বা তার ছেলেমেয়েরা তো নাম ধরে ডাকার প্রশ্নই ওঠে না। অতএব একটা পরিণত বয়স, এবং শুধু পরিণত, সে একটা দেশের রাষ্ট্রপতি, তাকে আমরা মানি বা না মানি, সে যে দলেরই হোক না কেন, তাকে আমরা শাহাবুদ্দিন চুপ্পু, তো শাহাবুদ্দিন তো বলেই না। এই যে যখন তার পদত্যাগের দাবি করেছে সবাই,
তখন আমি প্রেস ক্লাবে এরকম মন্তব্য শুনেছি যে 1 2 3 4 চুপ্পু তুই গদি ছাড়। এবং আমি একটা মানুষকে না পছন্দ করতে পারি বা অনেকের একটা মানুষের সম্বন্ধে তাদের একটা খারাপ ধারণা মানে থাকতে পারে যে এই পদের জন্য সে যোগ্য না বা তাকে আমরা অপসারণ চাই, কিন্তু এই ধরনের 1 2 3 4 এটা কোনো বালখিল্য না, এটা বালক সুলভ কোনো বিষয় না। যদিও তারা অনেক ইম্যাচিউর বা তাদের মধ্যে এখনও তারা মানে অপরিণত বয়সে, কিন্তু অপরিণত বয়সে তারা তো অনেক ব্যাপারই অনেক ভালো বোঝে দেখতেছে এবং মানুষকে সম্মান দেওয়ার জন্য খুব একটা পরিণত বয়স মানে সেটুকু পরিণত বয়স তাদের হয়েছে এবং তারা সবাই অপরিণত বয়স হলেও তারা সবাই মানে অ্যাডাল্ট যেটা বলে সাবালক তারা। অতএব একটা মানুষের এটা পারিবারিক একটা শিক্ষা। মানুষের একটা মানুষ হ্যাঁ পারিবারিক শিক্ষা একটা মানুষের 10 বছর বয়স হওয়ার পরই মোটামুটি সে ভালো মন্দ বিচার বিশ্লেষণ ক্ষমতা তারা অর্জন করে। হ্যাঁ, এবং কারণ একটা শিশু অনেক সময় দেখা যায় যে মানে 10 বছরের নিচে যদি হয় তারা এমন মানে অনেক সময় অনেক মানে তারা পাকা পাকা কথা বলে এবং তারা অনেক ভালো বোঝে অনেক ব্যাপারই। তখন দেখা যায় যে তাদেরকে দিয়ে অনেক সময় মানে এত ভালো বোঝে তাদেরকে দিয়ে অনেকে কন্টেন্ট ক্রিয়েটারও তারা হয়ে যায়, তারা নিজেরা ভিডিও বানাতে পারে, মানে তার গার্জিয়ানরা তাদেরকে দিয়ে বানায় এবং সেগুলি অনেক সমাদৃত হয়, অনেক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু আমরা যদি দেখি রাজনৈতিক অঙ্গনে এই ধরনের একটা এবং আমি মনে করি যে গ্রেপ্তারের কথা যেটা বলা হয়েছে তার মতো একজন বিদগ্ধ রাজনীতিবিদ, একজন ভালো মানের একজন নেতা যদি এ ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হয়, কিন্তু আমার মতে কোনো বিষয় নিয়ে এমন কোনো কথা বলা ঠিক না। আর আমি সবচেয়ে যেটা আসল কথা যে এমন মন্তব্য অনেকে করেছেন যে দেশের 18 কোটি জনগণ, উনি যেভাবে কথা বলছেন উনি মনে হয় জানি 18 কোটি জনগণের ভোট নিয়ে পকেটে নিয়ে উনি কথা বলছেন। ওই যে বললাম যে কথাগুলো আমার না একটা মন্তব্য মানে অর্ধেক মন্তব্যই ছিল তার প্রতি এই ধরনের ভাবে করা। কেউ বুঝে হোক না বুঝে হোক মনে হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে আছি বা আপনি এগিয়ে যান বা আপনি ভাই সুন্দর বলছেন। তো আমার মনে হয় এই ধরনের মন্তব্য বেশিরভাগই ছাত্ররা কিছু কিছু করেছে এবং ছাত্র বলি বা যারা একটু অপরিণত বয়স বলি যে তারা মানে ভালো মন্দ বুঝবে না তা না। অনেকে মানে বললাম যে মানে অধিকাংশ মন্তব্যই খারাপ মন্তব্য এসেছে এবং কেউ তাকে সে যেমন গালাগালি করেছেন উল্টা তাকে অনেকে গালাগালি করেছেন এবং মানে সেই গালাগালি বলা যাবে না এই কারণে, কারণ তারা এইভাবেই বলছে যে সে কীভাবে একজন সেনাপ্রধানকে এইভাবে কথা বলে এবং একজন সেনাপ্রধান বলে না, এটাও অনেকে বা যারা ভালো বুঝে তারা ভাবে বলছে যে একজন সেনাপ্রধান বলে শুধু না সে দেশের একজন মানে কী বলবো একটা সিনিয়র সিটিজেন, সেটারও একটা সম্মান তার আছে, সেই হিসেবেও কথাগুলি বলা হয়নি। তো আমার মনে হয় যে মানুষ মানে বড়দের দেখেই শেখে। তো ছাত্ররাও এখন এগুলি তারা দেখছে যে বড়রা কীভাবে কথা বলছে এবং কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব ওনার প্রতি সম্মান রেখেই বলছি কথাটা, আমি জানি না তার মুখ থেকে এসেছে কিনা, উনি বলেছেন যে মানে সেনাপ্রধানকে বলেছেন টিস্যু পেপারের সাথে তুলনা করেছেন যে এরা তো টিস্যু পেপারের মতো ওয়ান টাইম ইউজ। আমি জানি না এই মানে ভিডিওটা সঠিক কিনা, যাক আর কথা ব্যাপার বলছি না। আমার কথাটা খুবই কষ্ট পেয়েছে এবং এই ধরনের কথা মানে ফুয়াদ ভাইয়ের কথা অত্যন্ত খারাপ লেগেছে, পাশাপাশি এই কথাটি আমার কাছে এবং তার প্রত্যুত্তরে আসিফ ভুঁইয়াও অনেক ধরনের মন্তব্য করেছে, কিন্তু আসিফ ভুঁইয়া আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি ছাত্র, তার কথা মানে যাই হোক, আর তার প্রতি অনেকেরই যে সে যে অনেক বুঝে কথা বলবে সম্বন্ধে অনেকেরই অত আস্থা নেই। কিন্তু আসিফ নজরুল স্যার উনি অতীতেও উনি মানে তার ভালো একটা রাজনৈতিক এবং ব্যাকগ্রাউন্ড আছে এবং উনি একজন যেহেতু শিক্ষক মানুষ, আইনের শিক্ষক এবং অতীতে আওয়ামী লীগ আমলে মানে আমাদের ফ্যাসিস্ট আমলে উনি মানে সোচ্চার কণ্ঠে এত সুন্দর করে সবসময় কথা বলতেন এবং দেখা গেছে যে অনেক অপ্রিয় সত্য কথা উনি বলে ফেলতেন এবং সেই সময়টা আমি দেখেছি, আমার খুব ভালো মনে আছে, হয়তো আপনাদেরও মনে আছে যে অনেক ভালো ভালো মানে সিনিয়র রাজনীতিবিদরা বা সিনিয়র প্রফেসর বা তারাও অনেক সময় অনেক কথা বলতে সাহস পেতেন, উনি কথা বলতেন এবং তার সাথে সমসাময়িক আমার পরিচিত জনেরা অনেক আছে, এর মধ্যে 2 জন আমি জানি যে মানে তারা খুব বেশি মানে এগ্রেসিভ ছিল বিধে তাদেরকে দেশেও তারা থাকতে পারেনি, কিন্তু আসিফ নজরুল স্যার নিজেকে সেভাবে প্রমাণ করতে পেরেছেন এবং নিজেকে সেভাবে যেটাই বলুক না কেন কিন্তু উনি ওনার পদের জন্য যোগ্য এবং উনি ভালো মানে একটা উপদেষ্টা হওয়ার মতো তার যোগ্যতা সে রাখে। তো সেখানে তার যদি এই ধরনের কথা বলে আসিফ
জুলুস ছাড়ে যে সেনাপ্রধানকে টিস্যু পেপার সেটা তুলনা করে। বা এমনও হতে পারে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঠান্ডা করার জন্য বলেছেন, কিন্তু আমার মতে এখন সে ঠান্ডা করার পরিস্থিতি নেই যে আসিফ মাহমুদ সজীব একটা ছোটো বাচ্চা, তাকে আমি ঠান্ডা করার জন্য কথা সোশ্যাল বলছি। মিডিয়ায় কিন্তু সে অনেক যেহেতু উপদেশটা, হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়াতেই এসেছে কথাটা। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক ফেক নিউজ ঘোরাফেরা করে, তো সেজন্য একটু ক্লিয়ার করবেন, চেক করে বলবেন। না আমি তো বললাম যে এই ধরনের কথা যদি সে বলে থাকে, যদি বলে থাকে তাহলে সেটা সে মানে খারাপ। আমি তো এই জন্যই তো বললাম যে তার কাছ থেকে আমার আশা মানে করি, অতএব sure এমন না। আছে যে ব্যাপারটা হতে পারে সে বলেনি, মানে এটাই বললাম যে এই ধরনের ফেক। আমি তো কথাটা আপনি আমাকে শেষ করতে দিলেন না। যে ধরনের একজন মানে গণ্যমান্য মানুষের ব্যাপারে শুধু শুধু একটা মানে জিনিসটা অপপ্রচার না করাই উচিত। আমি তো কথাটা এই জন্যই বলতে চাচ্ছি। আমি তো তাকে হাইলাইট কেন করতেছি, যে জানি সে যেহেতু গুরুত্বপূর্ণ মানুষ, তাকে শুধু শুধু এই ধরনের তাকে একটা করা নিউজ দিয়ে তাকে করা উচিত না। কথাটা তো আসলেই তার সম্বন্ধে রয়েছে কিনা এই ব্যাপারটা তো আসলে দেখা উচিত। তো যাই হোক ওটা বিষয় না, কিন্তু এখন যেহেতু ব্যারিস্টার ফুয়াদের ব্যাপারটা এসেছে, তো সেখানে আপনার মানে তার এই কথার দায় হয়তো বা তাকে নিতে হতে পারে। এবং আসলে মানে কোনো জিনিস তো কখনো, ওই যে একটা কথা আছে অল দ্য রিভার্স রান, তো যে কোনো জিনিসের তো অবশ্যই তার, সে যেমন তার কথা থেকে মুখ মুখ ফসকে কথাটা কিছু কথা বলে ফেলেছেন এবং সে কথার দায় তো উনি এড়াতে পারবেন না। তো সেখানে মানে তার পরিস্থিতি মানে তার নিজের কথার জালে উনি পড়ে গেলেন এবং উনি প্রত্যেকেরই উচিত যে নিজেদের অবস্থান বিচার বিবেচনা করে সামনের দিকে আগানো, কথাবার্তা বলা। তো সেখানে আমার মনে হয় এবং আমি নিজেকেও মনে করি যে আমারও উচিত, সবারই উচিত। এবং এখন যেহেতু রমজান মাস, রমজানের একটি পবিত্রতা এবং রমজানের একটি ভাবগাম্ভীর্যতা আছে, সেটা বজায় রাখা উচিত। এবং উনি নিজেও রোজা থাকেন, যতটুকু জানি যেহেতু উনি একজন ইসলামিক স্কলার, এমনি ইসলাম সম্বন্ধে যতটুকু বুঝি জানে। এবং আমরাও তত ভালো জানি না, যারা মানে জানে তারাও বলে যে উনি ভালো জানেন, ভালো বলেন। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয়, এবং যেহেতু তার প্রতি একটু হলেও আমাদের অনেকেরই আস্থা রয়েছে এবং ভালোবাসা আছে, মানে দেখ ওটা না বলি, আস্থাটাই বলি, যে উনি মানে সামনের কারো আর সবচেয়ে বড় কথা, উনি যদি একদমই ইয়াং একজন পার্সন, সামনে তার রাজনৈতিক সম্ভাবনাময় একটি কেরিয়ার রয়েছে। তো এই কেরিয়ার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সামনের দিকে তার চিন্তাভাবনা করে কথা বলা উচিত, যে কোনো সিদ্ধান্ত বা রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত। আপনাকে পলিটিক্স ক্লাবের আলোচনায় এসে কথা বলার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। রমজান মাসের সময় সংক্ষেপ, তবে আরেকটা প্রশ্ন আমি করেই আজকে আলোচনা শেষ করব। সেই প্রশ্নটা হচ্ছে যে সমাধানের উপায় কী? রাজনৈতিক যে হানাহানি তো আছে, এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলকে ইফতারের দাওয়াত দেয় না, তারপরেও আবার ফ্যাসিস্ট সরকার, তারপর তার সহযোগী সংগঠনগুলো বা যে সমস্ত দল তাদেরকে সহযোগিতা করেছে নির্বাচন করে, তারা তো ডিভাইডেড আছেই। এছাড়াও এই 24-এর গণ আন্দোলনের মেরিট যারা নিজেরা স্বীকার করে, বিশ্বাস করে, বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ সহ আরও যারা যুগপৎ আন্দোলন করেছেন, এর বাইরেও তালিকার বাইরেও কিছু দল আছে, সবগুলো দল ঐক্যবদ্ধভাবে একসাথে এগোতে পারছে না। কারণ এটি আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি অনেক শেষ প্রশ্ন করেছেন, কিন্তু অনেকগুলি প্রশ্ন একসাথে করেছেন। আসলে যাক, আমি সব কিছু যেহেতু মাথা কিছুটা নিয়েছি যে কীভাবে উত্তর দিতে হবে, কিন্তু আপনি এমনভাবে সমসাময়িক কথাগুলি একসাথে সবই বলে ফেলেছেন। আমি প্রথম মনে করেছিলাম যে শুধু বলেছেন যে এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, যে তারা তাদের মধ্যে রাজনৈতিক একটা সমন্বয় কীভাবে হবে, কিন্তু আরও অনেক প্রশ্ন করেছেন। যাক, আমি সে যেটুকু বুঝে বলতেছি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বিএনপি বা অন্যান্য যে বর্তমানে যে বড় রাজনৈতিক দল রয়েছে, কারণ আওয়ামী লীগ যেহেতু নেই এবং আওয়ামী লীগ সামনে আসার সম্ভাবনাও কম, এবং যেহেতু তারা ফ্যাসিস্ট হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করেছে এবং তারা জনগণের কাছ থেকেও অনেকটা ধিকৃত হয়েছে। হ্যাঁ, অনেকে বলে যে তাদের কিছু ভোট আছে, কিন্তু মানুষের যখন একজন মানুষের প্রতি মন উঠে যায়, তখন তার এই ভোট কিন্তু পরবর্তীতে তাকেই দিয়ে দিবে। কারণ অনেক সময় দেখা যায় প্রেম করে বিয়ে করে সংসার ভেঙে যায়, এবং অনেক বিশ্বাসের পরে অনেক সম্পর্ক অনেক সময় পরবর্তীতে টিকিয়ে রাখা যায় না। তো সব কিছু সবসময় একই রকম থাকে না, এবং নিজেদের কর্মকাণ্ড, নিজেদের ভাবমূর্তি যখন অনেকে মানে ধরে রাখতে পারে না। এই অতীতে একটা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল বা আমরা দেশ স্বাধীনে আমাদের প্রধান ভূমিকা রেখেছি, বা
সম্মান রেখেই বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি। কিন্তু ওনার আমলের রাজনীতি বা এই যে আমি একটা কথা সবসময় বুঝি, যদি আমরা এই প্রজন্মের ছাত্ররা তো বলতে পারে যে তারা পুরোপুরি এই প্রজন্মের, কিন্তু আমি নিজেও এই প্রজন্মের বলেই দাবি করি, অথবা তাদের থেকে আমি কিছু সিনিয়র। তো সেই হিসেবে এই প্রজন্মের মানুষ হিসেবে আমি বলি যে আমাদের প্রজন্মে মানে বা ওরা যারা ছাত্ররা এখন রাজনীতিতে এসেছে সরাসরি, তারা কেউই আসলে রাজনীতিতে পরিপক্ক না। অতীতে যারা ছিল আমাদের, মানে যারাই নেতা হয়েছে, বড় নেতা শেখ মুজিব বা আব্দুল রশিদ তর্কবাগীশ বা মৌলানা ভাসানী বা সবচেয়ে বড় যেমন শেরে বাংলার নাম বলতে পারছে বা সরাদ্দি সাহেব, কেউই কিন্তু মানে একবারে খুব পরিণত বয়সে এসে যে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে তা না। তারা তাদের খুব ছাত্র অবস্থায় বা মানে অনেক কম বয়সী তারা নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। কারণ আমরা এটাও জানি, শুনেছি, হয়তো অনেকে জানে না যে শেরে বাংলা নিজে তার বাবার সাথে মানে কোর্টে মুখোমুখি তারা, মানে একজন আরেকজনের প্রতিপক্ষ লয়ার ছিল। তো এবং সে সময় তার বাবা তার সাথে সেই মামলায় মানে তার সাথে দাঁড়াতে পারেনি, হেরে গিয়েছিলেন। এবং সেরকমই মানে যেহেতু মানে হাসিনা ফ্যাসিস্ট হিসেবে সবাই বলে, অতএব শেখ মুজিবকেও তখন দেখা যায় যে মানে তার পাপের দায় তার উপরে চাপানো হয়। যাক, কিন্তু সেও কিন্তু অনেক কম বয়সে এবং অনেক পরিণত বয়সে নিজের যোগ্যতা প্রমাণ দিতে পেরেছেন এবং উনি দেশের হাল ধরতে পেরেছিলেন। এবং আর অন্যান্য নেতাদের কথা তো বলেছি কিছুক্ষণ আগে, বিশেষ করে ভাসানী, মৌলানা আব্দুল আহমেদ ভাসানী, মৌলানা ভাসানী, হ্যাঁ, আব্দুল হামিদ খান ভাসানী, ওনার যে জনপ্রিয়তা আমাদের দেশে রয়েছে, আমাদের কারো সাপোর্ট থাকুক বা না থাকুক, কিন্তু উনি ব্যাপকভাবে আমাদের দেশে প্লাস পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশে উনি অত্যন্ত পরিচিত মুখ এবং অন্যান্য অনেক দেশেই মানে উনি অনেক পরিচিত এবং মানে বলা যায় এক কথায় আমাদের দেশে একজন আন্তর্জাতিক মানের নেতা। এবং উনি হয়তোবা আমাদের স্বাধীনতার তার কতটুকু ভূমিকা আছে বা নাই, কিন্তু উনিও কিন্তু যেহেতু মজলুম নেতা তাকে বলা, উনি একজন বড় নেতা। তো এরকম অনেক নেতাই মানে খুব অল্প বয়সে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ দিতে পেরেছে, রাজনৈতিক নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা কি, তাদের মধ্যে একটা সততা ছিল এবং দেশপ্রেম ছিল, দেশের প্রতি একটা দায়বদ্ধতা ছিল। এখন রাজনীতিতে আসলে সে ধরনের অনেকটাই অভাব এবং অনেকেই রাজনীতি করে হচ্ছে মানে চাটুকারিতা এবং তাদের একটা নিজেদের একটা কী বলবো, নিজেদের স্বার্থ চরিতার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আমি কাউকে ছোটো করে কথা বলছি না, আমি এটাই দেখছি। আমার মনে হয় যে ওই যে অতীতে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে একটা পরিবারের সবাই রাজনীতি করে না, সবাই রাজনীতি বোঝেও না, আবার বুঝলো ওই যে বললাম যে অনেক কিছু কম যদি বোঝে কেউ, আমি আমাদের মতো আমরা সবাইকে দিয়ে বলছি যে তারপরেও যদি যারা দেশের প্রতি যখন ভালোবাসা থাকে বা একটা কমিটমেন্ট থাকে বা নিজেদের মধ্যে সততা থাকে বা সাহসিকতা থাকে, তখন একটু কোনো কিছু যদি প্রথম কম বুঝলেও যারা বোঝে তাদেরকে দ্বারা যদি তারা জিনিসটা বুঝে সামনের দিকে এগিয়ে যায়, আমি মনে করব যে মানে তারাই যোগ্য নেতা নিজেকে প্রমাণ করতে পারবে বা নিজের নেতা হিসেবে নিজেদের যোগ্যতা দেখাতে পারবে। কিন্তু ম্যাক্সিমামই এখন দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায় আছে বা আসতে যাচ্ছে যারা, তাদের মধ্যে অনেকের মধ্যে একটা কম মানে কমপ্লিকেটেড মনোভাব কাজ করে। তারা কিন্তু ওই দেশকে কিছু দিতে হবে বা সুন্দর চিন্তা ভাবনা করা বা একটা মানে সত্যিকার অর্থে একটা সহনশীল মনোভাব বা কী বলবো এটাকে, যে কেমন জানি তাদের মধ্যে একটা মানে একটা খাই ভাব এবং দুর্নীতি যে তখন চলে গেছে, এখনও যে দুর্নীতিটা পুরোপুরি মানে তারা মানে অতীতে ফ্যাসিস্টরাই দুর্নীতি করেছে, বর্তমানে পরিস্থিতি একদম পুরা সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গেছে তাও না। এবং বর্তমানেও পরিস্থিতি আমি মনে করি যে আমরা একটা জিনিস কখনোই আমরা ওই জিনিসটা মানে অনেক কিছু ঘটে গেলে একবারে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমরা বলি অমুকে খারাপ। কিন্তু এটা কিন্তু যে মানে ইংরেজরা বা যারা আপনার মানে যারা আপনার ব্রিটিশ বা যারা মানে তারা ইউরোপিয়ান যারা কান্ট্রির লোকেরা আছে বা বিশেষ করে উন্নত বিশ্বের যারা আছে, তারা তাদের দেশে কিন্তু এরকম একটা কথা প্রচলিত আছে, মর্নিং শোজ দ্য ডে। কিন্তু আমরা কিন্তু মর্নিং শোজ দ্য ডে এরকম বিশ্বাসী না। আমরা একটা জিনিস যখন দেখি যে একদম পুরা মানে সব জিনিস খোলসা হয়ে গেছে, তখন তো একটা শিশুও বোঝে যে আসলে জিনিসটা কীরকম। তো আমার মনে হয় যে এই জিনিসটা সবারই চিন্তা করা উচিত যে আসলে কাদা ছড়াছড়ি এখন হচ্ছে এবং এদের মধ্যে মানে তাদের তাদের সবচেয়ে বড় কথা, তাদের যারা বিশেষ করে ইয়াংরা যারা রাজনীতিতে আছে তাদের পেছন থেকে একটা
ব্যাপক রকম একটা ইন্ধন আছে, এটা সবাই বোঝে বা জানে, কিন্তু তারপরে তারা সেই জিনিসটা তারা মানে বলতেও হয়তো ভয় পাচ্ছে বা বলতে চাচ্ছে না তাদের নিজেদের কোনো স্বার্থগত কারণে। তো সেটা না বলুক, সেটা অসুবিধা নাই, কিন্তু তাদের সাথে যাতে মানে তাদের এই যে নিজে তারা ভুল করবে সেটার সাথে সাথে তারাও জানি তাদের সাথে তালে তাল না মিলায়, তারা তাদের স্বতন্ত্র অবস্থানে মানে অন্যান্য রাজনৈতিক দল যেগুলি আছে তারা তাদের স্বতন্ত্র অবস্থানে থাকা উচিত। বিএনপি থাকতে পারছে স্বতন্ত্র অবস্থানে, কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং কিন্তু অন্যান্য পার্টি প্রশ্নটা আমি ওইটাই প্রশ্ন উত্তর হিসেবে দিচ্ছি যে অন্যান্য বড় রাজনৈতিক দল, কিন্তু জামাত হয়তো বা কিছুটা চেষ্টা করছে, কিন্তু জামাতের যতই জামাতরা লাফালাফি করুক না কেন, এই দেশে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে অনেকের কাছেই খুব একটা মানে মানে কেউ তেমন একটা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে অতটা পছন্দ করে না, যদিও তারা ইসলামের লেবাস ধরে রাজনীতি করে। তো তবে সত্যি কথা এই কথাটা আমি বা অনেকেই জিনিসটা বিশ্বাস করে যে তারা তাদের অতীতের অনেক জায়গা থেকে তারা মানে তাদের যে একটা তাদের সম্বন্ধে যে একটা বলা হতো যে তারা স্বাধীনতা বিরোধী, সেই সব অনেক জায়গা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে। তো এটাই যে আমাদের এখন রাজনৈতিক দলগুলির সমন্বয় দরকার, এবং আমরা শুধু বড় দলগুলি আমরা আমাদের খুঁটি জোর আছে বিরল প্রতিবাদ করব, অন্যান্য সবারই সব যেটা অন্যায়কে অন্যায় বলা উচিত, তার মানে এটা না অন্যায়কে অন্যায় বলতে যে ব্যারিস্টার ফুয়াদের মতো ধৃষ্টতামূলক এবং হটকারীমূলক এবং শিষ্টাচার বহির্ভূত কথা বলতে হবে, এবং উনি এমন এমন ভাষা ব্যবহার করেছেন যেটা আমরা যারা নিজেদেরকে ভদ্র বলে দাবি করি তারা আমরা এমনি সচরাচর আমরা এই কথাগুলি বলি না, বা আমরা আমাদের নিজেদের কারো বন্ধু বান্ধব বা কারোর সাথে কাউকে ওই মন্তব্য করি না। উনি একজন সেনাপ্রধানকে উনি ওই ধরনের মন্তব্য করেছেন। তো আসলে এখানে শিক্ষার অভাব এটা তো বলা যাবে না, উনি যেহেতু উচ্চশিক্ষিত মানুষ। তো এটা আমি মনে করি যে এটা ওনার ঠিক হয়নি এটাও বলবো না, উনি গত বুঝে শুনেই বলেছেন, ওনার ওনার কোনো একটা রাজনৈতিক একটা কোনো স্বার্থ চরিতার্থ করার জন্যই বলেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে বড় বড় রাজনৈতিক দলের সাথে মানে বিশেষ করে বিএনপি জামাতই তো বর্তমানে বড় রাজনৈতিক দল, আর তো যে যাকেই বড় বলুক না কেন, এবং আমার কাছে এটাই আমি আবারও মানে সামনাসামনি বলছি এই সেই আমার এই কথার মাধ্যমে যে জামাত ইসলামের অতীতের অনেক নিজেদের ভুলভ্রান্তি থেকে অনেকটাই বের হয়ে আসতে পেরেছে, এবং তারা নিজেদেরকে একটি মোটামুটি পরিশুদ্ধভাবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে। বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি অত্যন্ত সজ্জন মানুষ। আমি যেমন মঞ্জু ভাইকে সজ্জন বলেছি সেটা ঠিক আছে, কিন্তু উনি ওনার থেকেও যেহেতু উনি বয়সে বড়, প্লাস উনি অনেক ভালো বিচক্ষণ একজন মানুষ। তো এবং সে সবসময় সব কিছুতে ব্যালেন্স করে বা যেটা সত্য সেটা বলার চেষ্টা করে। তো আসলে সত্য মিথ্যা যাই যাতে করে এটা আমারও মতো ছোটো মানুষের কথা না, কিন্তু সবাই বলে যে ওনারা এখন অনেক ভালো একটা ভালো অবস্থানে আছে। তো সেক্ষেত্রে নিজেদেরকে ওই অতীতের কালিমা থেকে ওনারা বের হয়ে আসুক, এবং সেই কামনাই বড় বড় করছি। বড় বড় মানে দলগুলি এই দুইটা দলের সাথে অন্যান্য ছোট দল, আর ওই কথাটাই বারবার বলছি, যেহেতু আমরা যারা লেখালেখি করি তারা আমরা সুন্দর সুন্দর শব্দ ইউজ করে অনেক কথা বলতে পারবো, কিন্তু সুন্দর সুন্দর শব্দ ইউজ করে এখন আমরা কিছু কথা বললাম কিন্তু আমরা কাজের বেলায় কিছু করলাম না, সেটা হবে না। এবং আমি মনে করি যে সবার প্রথমে এগিয়ে আসা যে বিএনপি অতীতে অনেক ভুল করেছিল, ভুল করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি বা করলেও নিজেদেরকে সেভাবে প্রমাণ করতে পারেনি। তো আমি মনে করি যে বিএনপিকে এখন নিজেদের নিজেদের মানে সেই জায়গা থেকে সরে আসতে হবে, কারণ জনগণ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে। কারণ জামাতের অতীতই বলেছি, জামাতের তেমন ভোট বাংলাদেশে নেই, বা অন্যান্য ইসলামিক দলেরও ভোট নেই, বা অন্যান্য যারা দেবী পার্টি বলেন, বা আপনার ওই আমাদের ছোট ভাই নূর নূর গণ অধিকার গণ পরিষদ। অধিকার পরিষদের নূর, বা আরও যারা আছেন তারা আসলে আমাদের, তবে একজন আছেন আমাদের নাগরিক কয়েকজন আছেন, মান্না ভাই বা রব্বাই বয়স হয়ে গেছে, কিন্তু তাদেরও তো আসলে এ পর্যন্ত যেহেতু তারা নিজেদেরকে কখনো জনপ্রতিনিধি হিসেবে আসতে পারেনি, তো আমরাও সামনে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। ইসে মাহমুদুর রহমান মান্না ভাইকে, তারপরে আমাদের অ্যাডভোকেট হাসনাত কাইম ভাইকে, তারপর আমাদের রফিকুল ইসলাম বাবলু। জুনায়েদ সাকি। আচ্ছা যাক, আমি আমার তরফ থেকে বলছি জনসংহতি আন্দোলন প্রধান সমন্বয় জুনায়েদ সাকি উনি একজন ভালো বক্তা এবং ভালো জানেন বোঝেন এরকম লোকে। আর আমাদের রব ভাইও দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত থাকার পর আবার রাজনীতিতে যেহেতু এসেছেন, আমাদের আসম আব্দুর রব ভাই, ওনারা গণতন্ত্র মঞ্চে আছেন।
এরাও সামনে রাজনীতিতে, কারণ যেহেতু তারা এই আমাদের এই ছাত্রদের আন্দোলনটা তখনই সফল হয়েছে যখন তাদের এই গণতন্ত্র মঞ্চের মতো শীর্ষ নেতারা তাদেরকে যখন সাপোর্ট দিয়েছে। অনেক সময় অনেক কিন্তু শুধু বোঝা যায় না, যে মনে হয় যে আলোচনা শেষ করব। আমরাই জানি। হ্যাঁ, শেষ করে দিই, আমি শেষ করে দিচ্ছি, আমি শেষের পর্যায়ে এইভাবে কথাগুলি বলছি। তো আসলে মানে তারা মনে করতেছে, কারণ কি যে কোনো যেমন একটা ছাত্র অনেক ভালো ছাত্র, সে ভালো জানে, ভালো পারে, তার মেধা আছে, কিন্তু তাকে তো একজনের পড়াতে হয়। সে তো এমনি এমনি করে তো আর তার নিজেকে ভালো ছাত্রই হতে পারে না। যে সে আইনস্টাইনই হোক আর যেই হোক, বা এখন যারা আছেন বা আমাদের প্রফেসররা আছেন বা যারা ব্যারিস্টার বা যারা বিচারপতি, প্রত্যেকেই একসময় ছাত্র ছিল বা প্রত্যেকেই একসময় অপরিণত বয়সে ছিল। তারা তাদের মানে তাদের সিনিয়রদের দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তাদের কাছে তারা শিখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং সেইটাই তারা তাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করবো ছাত্রদের প্রতি আমি আবারও তাদের সদয় দৃষ্টি কামনা করছি যে তোমরা আমাদেরও অনেক ছোট, এবং সেক্ষেত্রে তোমরা বড়দের প্রতি সম্মান দেখাও। এবং বড় যে রাজনৈতিক দল আছে বিএনপি বা জামাত ইসলামী, যারা এতদিন রাজনীতি করতে পারেনি কিন্তু তারা এখন রাজনীতিতে, তাদের সাথে তোমরা বসো এবং তোমরা নিজেদেরকে তাদের থেকে বড় মনে করো না। এটা কিন্তু কেউ বলে না কথাটা, কিন্তু এই কথাটা বলতে হবে, কারণ যে বড় সে কিন্তু বড়ই, মানে ছোট কিন্তু বড়র জায়গাটা কখনো নিতে পারে না। সে তার থেকে বেশি যদি জানেও, সেক্ষেত্রে তার বিনয়টা দেখানো উচিত। আসলে আমাদের দেশের মানুষের, আমরা বলি যে ইসলামিক মাইন্ডেড বা অনেক কিছু বোঝে জানে, কিন্তু আসলে কে কতটুকু কোন বিষয়টা বোঝে জানে, আমাদের মধ্যে তো অনেকের মধ্যে তো শিষ্টাচারের অনেক ঘাটতি দেখা যায়, এবং কারের সাথে কী নিয়ে কথা বলবে এটাই তো দেখা যায়, অনেকে বোঝে না। কিন্তু দেখা যায় যে তারা আবার অনেক বড় কিছু হয়ে যায়, বা আবার এটাও ঠিক যে তারা সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারে না। তো একটা জায়গা ধরে রাখতে হলে নিজেদেরকে সেরকমভাবে সক্ষমতা দেখাতে হবে, এবং নিজেদের মধ্যে একটা কী বলবো এটা মানে এমন কোনো বালখিল্য দেখানো যাবে না যেটা তাদের মানে নিজের সামনে আগানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এবং আবারও বলছি যে সব ছোট ছোট দলগুলি, আমাদের যে অন্যান্য যে বড় দুইটা দল আছে বা যারা আওয়ামী লীগের যদি কী সিদ্ধান্ত নিবে বা জাতীয় পার্টির, সেটা তারা যদি মানে তাদের নিজেদেরকে সেই মানে বিচার হওয়ার পরে বা তারা যেভাবে করে নির্বাচনে আসতে পারে সেটা জনগণই ঠিক করবে, বা যারা এখন নীতি নির্ধারণীতে আছে। কিন্তু অন্যান্য যারা এখনও তাদের কোনো সমস্যা নেই, বা বিএনপি বা জামাত ইসলামী, কিছুক্ষণ আগেই বলেছি, সবার সাথে যতটুকু পারা যায় সমন্বয় করতে হবে। এবং আমি একটা কথাই আবার বারবার বলবো যে ছাত্র যারা আছে, তোমাদের যেহেতু রাজনৈতিক দল করেছে, তোমরা নিজেদেরকে ভেবো না তোমরা অনেক বোঝো, হয়তো তোমরা অনেক কিছু বোঝো, কিন্তু যারা অতীতে রাজনীতি করে এসেছে তোমাদের থেকে, তোমাদের যা বয়স তার থেকে তাদের অনেকের আছে যে দ্বিগুণ, তাদের রাজনৈতিক বয়স তোমাদের থেকে দ্বিগুণ। অতএব তাদেরকে সেই সম্মানটা দেখাও, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করো এবং জানার চেষ্টা করো। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি মনে করো যে তারা তোমাদের থেকে কম বুঝতেছে, কম জানতেছে, তারপরেও তাদেরকে সুন্দর করে বলে, মানে ভাই বা আঙ্কেল যেভাবেই হোক বলে তাদের সাথে সেই সমন্বয়টা করো। নতুবা দেশ কিন্তু একটা অস্থিরতার দিকে চলে যাবে, এবং দেশ কিন্তু একটা অরাজকতার দিকে অলরেডি অনেকটা চলে গেছে। এবং এই ব্যালেন্সটা করতে হবে অবশ্যই, এবং এখানে মানে অনেকেরই সমন্বয় করতে হবে। এবং আমার মনে হয় যে এটাই হবে তোমাদের সামনে আগানোর পথ, কারণ তোমাদের সামনে কিন্তু তোমরা যে জিনিসটা অ্যাচিভ করেছো সেটা কিন্তু তোমরা ধরে রাখতে পারবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের এই মুখোমুখি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে। অনেক বিষয়গুলো আপনি শেয়ার করেছেন, আগামীতে আরও কিছু সঞ্চয় করে রাখেন। একদিনে তো সব কথা বলা যাবে না, আরও অনেক কথা রয়ে গেছে। দেখা হবে আগামী এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।